হাই স্টুডেন্ট, আমি মোজাম্মেল হক। এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর জিওগ্রাফি বই থেকে একটি চ্যাপ্টার আলোচনা করব। 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে শিলা। অলরেডি আগের দুটো চ্যাপ্টার আলোচনা হয়েছে। যারা ভিডিও দেখোনি আগের দুটো চ্যাপ্টার, তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আগের দুটো চ্যাপ্টার। তো দেখি শিলা, এই যে শিলা আমি বলেছিলাম যে শিলা মণ্ডল, যেটা আমাদের ভূত্বক, প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা রয়েছে। 100 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা, সেই শিলামণ্ডলের বিস্তৃতি। সেই শিলামণ্ডল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে কিভাবে শিলামণ্ডল সম্পর্কে? তাহলে পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা, সেটাকে আমরা কি বলে থাকি? শিলা বলে থাকি। তো এই যে শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত তা হলো একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। ক্লিয়ার হলো? তাহলে শিলা কি জিনিস? শিলা আমি সহজ কথায় বলবো, অ্যাকচুয়ালি পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা সেটা হচ্ছে শিলা। আর শিলা যেহেতু শক্ত আবরণে, শিলা তাহলে কি দিয়ে তৈরি? শিলা সমসত্ব পদার্থ দিয়েও তৈরি, আবার অসমসত্ব পদার্থ। সমসত্ব পদার্থ মানে একই রকম পদার্থ দিয়ে, একই রকম জৈব কণা বা অজৈব কণা দিয়ে তৈরি। তো আর অসমসত্ব মানে যে বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যেটা মিশ্রণ হয়। আর খনিজ কি? যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় তাহলে এক প্রকার অজৈব মৌলিক পদার্থের যৌগ, যেমন গ্রানাইট শিলা বা কোয়ার্জ বা ফেলসপার বা মাইকা, হর্নব্লেড, এগুলো খনিজ দ্বারা গঠিত। বোঝা গেছে? শিলা গঠিত হয় মানে শিলার সাথে মধ্যে তাহলে কি থাকে? বিভিন্ন রকমের খনিজ থাকে, এবং তার উপরে আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা তাহলে কখনো কখনো অজৈব মৌলিক পদার্থের যৌগ থাকে, আবার সেটার উপরে বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকতে পারে। তাই এখানে দেখো দুটো কথা আমি বলবো, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব। সমসত্ব মানে আমি বলেছি যে সব জায়গায় সম অনুপাতে থাকবে, সম অনুপাত এখানে কিন্তু মেনটেন হবে, প্রপোর্শনটা মেনটেন হবে, রেশিওটা ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রিত হবে এই সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে। কিন্তু অসমসত্ব মিশ্রণের উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে এখানে একরকম তো এখানে আরেক রকমের অনুপাতে রয়েছে, তার মানে এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এবার শিলার প্রবেশিতা, প্রবেশ্যতা যেটা বোঝায়, শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় প্রবেশ্যতা। তাহলে শিলার প্রবেশ্যতা মানে কতটা ওর মধ্য দিয়ে জল ঢুকতে পারে। আমি যদি আমি চুনা পাথর বলি বা অন্য পাথরের সঙ্গে তুলনা করি, তাহলে আর সুছিদ্রতা হলো শিলার মধ্যকার শূন্য স্থান, যে শিলার মধ্যে কোনো শূন্য স্থান রয়েছে কিনা, এবং শিলার মোট আয়তনের যে অনুপাত, এই দুটোকেই বলা হয় সছিদ্রতা। এবার প্রবেশ্যতা যদি বেশি হয় তাহলে জল ধারণ ক্ষমতা, যেমন বালির ক্ষেত্রে বলো, জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে, কেন? ওর প্রবেশ্যতা বেশি। আর ছিদ্রিত যদি বেশি হয় তাহলে জল ধারণ ক্ষমতা বাড়ে, কেন? ছিদ্রটা বেশি রয়েছে। জল ধারণ ক্ষমতা, যেমন এঁটেল মাটির ক্ষেত্রে সছিদ্রতা কি বেশি হবে, আমি বেলে মাটির ক্ষেত্রে প্রবেশ্যতাটা কি হবে? বেশি হবে, সছিদ্রতা। তাহলে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কম হবে, আর সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়বে। ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার। তাহলে এই একটা দেখো, এখানে একটা পাথর দেখানো হয়েছে, যে একটা পাথর গ্রানাইট। এবার এখান থেকে অনেক রকমের পাথর হতে পারে, সেটা হর্নবেল্ট হতে পারে, সেটা মাইকা হতে পারে, সেটা ফেলসপার হতে পারে। কেন? এখানে বলা হয়েছিল যে এক বা একাধিক অজৈব পদার্থের মিশ্রণ হবে সেটা খনিজ মানে। তো আমাদের প্রকৃতিতে অনেক রকমের শিলা দেখতে পাওয়া যায়, তো প্রকৃতিতে যে শিলা দেখতে পাওয়া যায় সেটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তাহলে 3 রকমের আমরা শিলা দেখতে পেয়ে থাকি। এবার 3 রকমের শিলা নিয়েই পড়বো, যে এই চ্যাপ্টারে আমরা 3 রকমের শিলা নিয়ে পড়বো। আগ্নেয় মানে হচ্ছে ইগনিয়াস রক যেটাকে বলা হয়, তার মানে আগ্নেয় মানে আগুন থেকে তৈরি হয়েছে, আগুন থেকে তৈরি হয়েছে বলে এই পাথরকে কি বলা হয়? যেমন আমরা আগের সেকেন্ড চ্যাপ্টার যখন পড়ি তখনই আমি বলেছি যে
গুরুমণ্ডলের উপরের স্তরে যেটা অ্যাস্থেনোস্ফিয়ার আছে, গুরুমণ্ডলের উপরে যে অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ারে প্রচন্ড চাপে এবং তাপে সেখানকার পদার্থগুলো অর্ধ কঠিন বা সান্দ্র অবস্থায় থাকে। এবার সেই অর্ধ কঠিন বা সান্দ্র পদার্থগুলো কি হয়, পদার্থগুলো পাহাড়ের বা নরম জায়গা দিয়ে সেটা বেরিয়ে আসে। তো এটা এই চেম্বারের মধ্যে ম্যাগমা থাকে, এবার ম্যাগমাগুলো এখানে বেরিয়ে আসে, বেরিয়ে এসে যখন এটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটা জমে ঠান্ডা হয়ে পাথরে পরিণত হয়, তখন এটাকে বলা হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা, তার মানে এবার আগ্নেয় শিলা আবার অনেক রকমের হতে পারে। দেখো এবার এই যে আগ্নেয় শিলাটা, এটা ম্যাগমা ছিল কিন্তু এটা বেরোচ্ছে, এটা ফাটল দিয়ে দেখো বেরিয়ে চলে আসলো, বেরিয়ে এসে এদিকে চারিদিকে গড়িয়ে পড়লো, এগুলো বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা, চারিদিকে এসে লাভাতে পরিণত হলো। কিন্তু কিছু কিছু আগ্নেয় শিলা যেটা কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারলো না, ফাটলের মধ্যেই থেকে গিয়ে জমে গিয়ে সেটা পাথরে পরিণত হলো, তখন সেটাকে কিন্তু উদ্বেদী আগ্নেয় শিলা, সেটা কিন্তু ম্যাগমা অবস্থাতেই থাকলো। ক্লিয়ার হলো? তাহলে নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেদী আগ্নেয় শিলা কাকে বলছি, এটা। তাহলে আগ্নেয় শিলা মানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আগ্নেয় শিলা কাকে বলে। তাহলে ভূত্বকের মধ্যে উপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয়, পৃথিবীতে প্রথম কিন্তু আগ্নেয় শিলা, যেটা বলা হয় যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে কোন শিলার সৃষ্টি হয়েছিল, তো পৃথিবীতে সর্বপ্রথম, কেন পৃথিবী জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড ছিল প্রথমে, তারপরে আগ্নেয়, প্রথমে সাবে ঠান্ডা হতে হতে ঠান্ডা হয়ে কি হইলো, আগ্নেয় শিলাতে পরিণত হয়েছিল। এই জন্য আগ্নেয় শিলা যেহেতু পৃথিবীতে প্রথম আগুন থেকে উৎপত্তি হয়েছিল, তার জন্য আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে আগ্নেয় শিলাকে কি শিলা বলা হয়, প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে। বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে, যেটা আমি অলরেডি কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছি। এই ম্যাগমাইটরা উপরের দিকে উঠে আসে এবং আগ্নেয় শিলার সৃষ্টি করে, যেটা আমি ছবির মাধ্যমে এখানে বোঝালাম। তো বলছে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু রকমের হয়, আমি নিঃসারী আগ্নেয় শিলার কথা বলে দিয়েছি, এবং একটা যেমন নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ ব্যাসল্ট, তারপরে অবসিডিয়ান, এইগুলো, এবং উদ্বেদী আগ্নেয় শিলা সেটাও আমি দেখালাম, যেমন হচ্ছে গ্রানাইট, এই হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলার মধ্যে এটা পড়ে। ক্লিয়ার হলো? দুটো আমি ছবিতে বুঝিয়ে দিয়েছি দু রকমের আগ্নেয় শিলা। এই যে উদ্বেদী আগ্নেয় শিলা, উদ্বেদী যে আগ্নেয় শিলা যেটা আমি বললাম, গ্রানাইট আছে, ডোলেরোমাইট আছে, এরকম আগ্নেয় শিলা আবার দু রকমের হয়। উদ্বেদীও আবার দু রকমের হয়, একটা হচ্ছে উপপাতালিক আর একটা পাতালিক। উপপাতালিক মানে অনেক গভীরে, কোনো ফাটল বা ছিদ্রপথে জমাট বেঁধে উপপাতালিক। ডোলোরাইট। আবার ম্যাগমা একেবারে তলদেশে, মানে খুব নিচেই কিন্তু কঠিন হয়ে জমে গেল, তখন সেটাকে পাতালিক বলছি। উদ্বেদী আগ্নেয় শিলা কখনো বাইরে ভূগর্ভের কাছাকাছি আসবে না। এবার ভূগর্ভের যদি খুব একটু কাছাকাছি এসেই জমে গেছে, তখন সেটাকে উপপাতালিক, আর যদি অনেক নিচে হয় তখন সেটাকে পাতালিক বলা হয়, যেমন হচ্ছে গ্রানাইট। ক্লিয়ার? এবার আগ্নেয় শিলার মধ্যে কিছু বিশেষত্ব আছে। তাহলে বিশেষত্বটা কি? এই শিলা শক্ত হবে এবং ভারী, এবং ঘনত্ব খুব বেশি। তাহলে ভারী হচ্ছে, শক্ত হচ্ছে, ঘনত্ব, এবং কেলাসের মতো গঠন দেখা যায়। কেলাসের মতো গঠন, কেলাসটা কি আমি সেটা আলোচনা করছি। এই শিলায় উলম্ব দরুন ফাটল ও ক্র্যাক দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি, মানে উলম্ব মানে এই দেখো, এটা উলম্ব, দেখো এই ফাটল একটা রয়েছে, এই শিলা এরকম ভাবে জমেছে। এবং ভঙ্গুরতা যথেষ্ট কম, মানে সহজে ভাঙে না, ফলে ক্ষয় প্রতিরোধ হওয়ারও সম্ভাবনা। দেখো এখানে ব্যাসল্টের উদাহরণ দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কেলাস জিনিসটা কি সেটা বলা হয়েছে। যেমন এখানে উদাহরণে যেটা দেখতে পাচ্ছ ছবিতে, সেটা হচ্ছে ক্যালসাইটের কেলাস, যেটা বলা হয়েছে যে কেলাসের মতো গঠন দেখা যায় এখানে। এবং এখানে কি দেখতে পাওয়া যায়, আগ্নেয় শিলার মধ্যে জয়েন্ট, ক্র্যাক, এইগুলো দেখতে পাওয়া যায়, এবং এই জয়েন্ট ক্র্যাক গুলোর মধ্যে কি হয়, বৃষ্টির জল যখন পড়ে তখন এইগুলো ফাটলটা আরো বৃদ্ধি পায়, যার ফলে আবহ বিকার হয়ে থাকে।
আবহ বিকার বলে একটা চ্যাপ্টার পড়বে, সেখানে কিন্তু ক্লাস 10-এ পড়বে সেই চ্যাপ্টারটি, যদিও তোমরা তো এখানে তো কেলাস গঠন কাকে বলবো? কেলাস গঠন মানে হচ্ছে যে এখানে দেখছো ছবিটা, এখানে কি রাখা আছে, এখানে কতগুলো, এই ছবিটাতে দেখতে পাচ্ছ কতগুলো কমলা লেবু, হুম হুম কমলা লেবু। তো এই এরাও কিন্তু সাধারণত আগ্নেয় শিলার সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায়, যা শিলার মধ্যে বা শিলার মতো অবস্থান করে। শিলা ঠান্ডা হলে ওই শিলার আকারে ধারণ, বাষ্পীভূত হয় এবং কেলাস গঠিত হয়। কেলাস, যেমন কোয়ারজাইট, টোপাস, ক্যালসাইট, এইগুলো কেলাসের গঠনে দেখতে পাওয়া যায়। কেলাসের গঠনে দেখতে পাওয়া যায়। এইগুলোকে যদি তুমি তাপ দাও তাহলে সেখান থেকে জল বেরিয়ে আসবে। কেন? এই ছিদ্র পথগুলোতে মাঝে মাঝে তো জল এরা আছে, বাষ্পীভ, সেটাতে জল জমে আছে। কেলাসের মানে আমি যদি চিনি হচ্ছে কেলাস গঠন করে, চিনির মধ্যে চিনিকে গরম করলে সেখান থেকে জল বেরিয়ে আসে, সেটা কেলাসের গঠন বলে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো, তাহলে আগ্নেয় শিলার মধ্যে কি বিশেষত্ব পেলাম? আগ্নেয় শিলা হচ্ছে শক্ত, ভারী, এর প্রবেশ্যতাটা বেশি। প্রবেশ্যতাটা বেশি বললাম যে প্রবেশ্যতা বেশি থাকলে জল ধারণ ক্ষমতা কম হবে, কেন? এবার নেক্সট এখানে কতগুলো দুটি আগ্নেয় শিলার পরিচয় দেওয়া হয়েছে, একটা হলো গ্রানাইট, একটা হলো ব্যাসল্ট। এই দেখতেই পাচ্ছ গ্রানাইট। আগ্নেয় শিলায় এই গ্রানাইট হচ্ছে একেবারে পাতলিক, একবারে উপপাতালিক নয়, এটা পাতালিক আগ্নেয় শিলা। ভূতত্ত্ব, মহাদেশের যে ভূতত্ত্ব সেটা কিন্তু এই আগ্নেয় শিলা দিয়েই তৈরি। শিলাটার কালার কিরকম? হালকা সাদা, জাস্ট কালার দেখো, আইডেন্টিফাই অনেক সময় করতে হতে পারে। কালারটা কিরকম? হালকা সাদা থাকবে, ধূসর থেকে গোলাপি রঙের একটু হবে, ধূসর থেকে গোলাপি রঙের। কোয়ার্চ, ফেলসপার, মাইকা, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। তারপরে আগ্নেয় শিলা কত রকমের খনিজ? কোয়ার্চ আছে, তাহলে কোয়ার্চ কোথা থেকে তৈরি? এরকম অনেক সময় জিজ্ঞাসা করে। কোয়ার্চ হচ্ছে রূপান্তরিত শিলা, যদিও সেটা কিন্তু আগ্নেয় শিলার রূপান্তরিত ফর্ম। ফেলসপার, মাইকা, হর্নব্লেড খনিজ, এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী শক্ত হয়। গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা সব থেকে বেশি। আমি আগ্নেয় শিলার মধ্যে এই জিনিসটা কিন্তু রয়েছে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা। ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়, গোলাকার হয়ে থাকে। এবং ব্যাসল্ট যদি দেখো তাহলে গ্রানাইট এবং ব্যাসল্ট, এই মহাদেশটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্রানাইট জাতীয়। আর মহাসাগরের যে মহাসাগরীয় যে ভূত্বক, মহাসাগরের নিচে যে ভূত্বক, যেটা ব্যাসল্ট, আমরা কিন্তু যখন পড়িয়েছিলাম, খুব ভালো করে মনে করো, ভূত্বক যখন পড়িয়েছিলাম আমরা দু রকম, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর একটা হচ্ছে মহাসাগরীয়। মহাদেশীয় যে ভূত্বকটা সেটা বলেছিলাম যে সেটা 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু মহাসাগরীয় যে ভূত্বক সেটা চওড়াটা খুব বেশি না, সেটা চওড়াটা অনেক সময় 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মতো চওড়া হয়ে থাকে। তো এখানে ব্যাসল্ট জাতীয় শিলা দেখতে পাওয়া যায়, যেখানে আমরা এই মধ্যে যদি দেখি, এর মধ্যে মহাসাগরের নিচে আমরা পাবো সীমা, মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম। এখানে কিন্তু পাওয়া যাবে কি? শিয়াল। এখানে পাওয়া যাবে শিয়াল, মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। ওকে, অ্যালুমিনিয়াম পাওয়া যাবে, যেটা কিন্তু আমি প্রথম চ্যাপ্টারতেই আলোচনা করেছিলাম। ক্লিয়ার? তাহলে মহাসাগরীয় ভূত্বক গঠিত হচ্ছে এবং খুব ভারী, শক্ত, ক্ষয় প্রতিরোধী শিলা, গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। তাহলে এই শিলার কালারটা কি? কালো। আর এই শিলার কালার কি? ধূসর থেকে গোলাপি বা হালকা সাদা হবে, এটা কালো হবে, ব্যাসল্ট জাতীয়। খনিজ কি? কোয়ার্জ হতে পারে, ফেলসপার হতে পারে, অলিভান হতে পারে, পাইরক্সিন। উলম্ব দারুণ বা ফাটলের সংখ্যা কম, এর প্রবেশ্যতাটা বেশি। এর প্রবেশ্যতাটা বেশি, যেটা কিন্তু এখানে আমি দেখেছিলাম যে এর প্রবেশ্যতাটা কিন্তু অনেক কম, এর প্রবেশ্যতা নেই বললেই চলে, কিন্তু এর প্রবেশ্যতাটা বেশি। এই দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, খুব ছোট ছোট হয়। এবং এখানে যেটা কি বললাম, যেটা গোলাকার হবে, এখানে কিন্তু চ্যাপ্টা আকৃতি, চ্যাপ্টা হবে। এটা একটা জিনিস রয়েছে। এটা আগ্নেয় শিলা হলো, এবং দুটো বিখ্যাত আগ্নেয় শিলার সম্পর্কেও আমরা দেখলাম। তারপরে দেখো পাললিক শিলা। পাললিক মানে পলি, পলি থেকে এই শব্দটা এসেছে। পাললিক মানে পলিগুলো জমাট বেঁধে এই শিলার উৎপত্তি করে। যেমন দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, কংগ্লোমারেট, তারপরে বেলে পাথর, তারপরে চুনা পাথর, তারপরে পলি, তারপরে কাদা পাথর, তারপরে মাটি। দেখতে পাচ্ছ না?
যে আগ্নেয় শিলা বহু বছর ধরে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। কার মাধ্যমে? আবহ বিকারের মাধ্যমে, মানে নদীর মাধ্যমে, হিমবাহের মাধ্যমে, বায়ুর মাধ্যমে, সমুদ্র তরঙ্গের মাধ্যমে প্রভৃতি কারণে আগ্নেয় শিলা ক্ষয়ে যাচ্ছে। আগ্নেয় শিলার যদিও ক্ষয়টা খুব কম, তবুও কিন্তু হাজার হাজার বছর থেকে সেটা ক্ষয়ে যাচ্ছে, এবং ক্ষয়প্রাপ্ত যে অংশটা সেটা কি হচ্ছে, সমুদ্র, হ্রদ, নদীর তলদেশে জমতে থাকছে। নদীর তলদেশে জমতে থাকছে, জমতে জমতে কি হচ্ছে, শক্ত হয়ে এটা পাললিক শিলার সৃষ্টি করছে। যেমন চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এগুলো সবগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। যেমন দেখো পাললিক শিলা যেহেতু স্তর পড়েছে, দেখো দেখতে পাবে এক একটা স্তর, দেখো এখানে দেখো এই একটা স্তর, এই একটা স্তর, এইগুলো হচ্ছে তোমার পাললিক শিলা। পাললিক শিলার বিশেষত্বটা কি? এই শিলার স্তর আয়ন হয়, স্তর স্তর হয়, জমে, এই জন্য এটাকে পাললিক শিলা বলা হয়। এবং চিড় খাওয়া দাগ, দুটো দুটো লেয়ারের মধ্যে মাঝখানে একটা দাগ দেখতে পাওয়া যায়, এবং এই শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ধরে নাও জীবাশ্মটা কিরকম, যে এই লেয়ারটা তৈরি হয়েছে, তারপরে এখানে একটা মাছ ছিল, আস্তে হঠাৎ করে কি হলো, এখানে কাদা পড়ে গেছে, তো মাছটা তো আর বেরোতে পারবে না, মরে গেছে। এবার কি হবে, এর উপরে পড়েছে, কিন্তু মাছের ছাপটা থেকে যাবে। এই রকম কিন্তু এই জাতীয় শিলাতে দেখতে পাওয়া যায়, যেটা আগ্নেয় শিলার মধ্যে কখনো না, এটা কিন্তু পাললিক শিলার মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করে কোন শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়, তাহলে পাললিক শিলাতে একমাত্র জীবাশ্ম দেখা যায়। সছিদ্রতা এবং ভঙ্গুরতা বেশি, যেটা কিন্তু পাললিক শিলার মধ্যে ছিল না। এবং প্রবেশ্যতা বেশি, প্রবেশ্যতা বেশি, আর প্রবেশ্যতা বেশি মানে জল ধারণ ক্ষমতা কম, জল ধারণ ক্ষমতা খুব কম হয়, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে। এবং এই পাললিক শিলার মধ্যেই কয়লার খনিজ ভান্ডার দেখা যায়, কেন চাপা পড়ে এই শিলাগুলোতে হয়, চাপা পড়ে গাছগাছালি চাপা পড়ে সেটা গ্যাসে পরিণত হয়। প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলাগুলো। এবং কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, এবং কেলাসের গঠন কিন্তু এখানে পাবে না তুমি, যেটা আগ্নেয় শিলার মধ্যে কেলাস পেয়েছিলে, কেলাস পেয়েছিলে, এখানে কিন্তু সেটা পাবে না। এই দুটো মেন ডিফারেন্স। আমাদের পাললিক শিলার দেখো লেয়ার গুলো যদি দেখো, এই যে দেখো বিভিন্ন লেয়ার জমে জমে এটা তো তৈরি হয়েছে। যেমন আমি জীবাশ্মের কথা বললাম, অতীতের একটা ছাপ থেকে গেছে। দেখো এখানে একটা দেখতে পাচ্ছ ছবিতে, স্তরে স্তরে জমাট বেঁধে কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পাললিক শিলার মধ্যে সেই প্রাণীর কি হয়, ছাপ থেকে যায়, যেটাকে আমরা জীবাশ্ম বলে থাকি। এই কোশ্চেনটাও দেয় জীবাশ্ম কাকে বলে, আর কোন শিলাতে আমরা দেখতে পাই। তো আমাদের এই পাললিক শিলার কি খুব দরকার আছে? অবশ্যই পাললিক শিলার কিন্তু দরকার রয়েছে। যেমন দেখো এই ছবিটা দেখলে খুব ক্লিয়ার হবে, এটা হচ্ছে খনিজ তেলের লেয়ার, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের লেয়ার, কারণ এটা লেয়ার পড়ে পড়ে পাললিক শিলাটা তৈরি হয়েছে। বলছে 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য, পৃথিবীতে যে ভূপৃষ্ঠে যে অরণ্য ছিল সেটা পুরোপুরি কোথায় চলে যায়, ভূগর্ভে চলে যায়, এবং ভূগর্ভে চাপা পড়ে যায়। ভূগর্ভে ভূগর্ভে যাওয়ার পরে ভূগর্ভের চাপ এবং তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত যে কার্বন আছে সেটা স্থূলীভূত হয়ে যায়, আর স্থূলীভূত হয়ে গিয়ে কয়লায় পরিণত হয়। তারপরে 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলা স্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে গিয়েছিল। 30 থেকে 35 কোটি বছর আগে কিসের, কয়লা। আর 7 থেকে 10 কোটি বছর আগে উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে যায়। উপরের স্তরের প্রবল তাপে তাদের দেহাবশেষ হাইড্রোজেন ও কার্বন দ্রবণে পরিণত হয়ে খনিজ তেলের উৎপত্তি করে। আর খনিজ তেলের উপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। পাললিক শিলা স্তরে খনিজ তেল বা যেগুলো সছিদ্র রয়েছে সেখানেই কিন্তু এটার অস্তিত্ব পাওয়া যায়। এই হলো পাললিক শিলা। আবার উৎপত্তিগতভাবে দু রকমের হয়। একটা হলো কি সংঘাত শিলা, আর একটা অসংঘাত। সংঘাত আর অসংঘাত, তার মানে প্রাচীন শিলা চূর্ণ বিচীর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে, প্রাচীন শিলা চূর্ণ বিচীর্ণ ক্ষয়প্রাপ্ত হলো, জমাট বেঁধে বহুদিন ধরে জমাট বেঁধে শিলার উৎপত্তি। কিন্তু এটা কিন্তু অসংঘাত শিলা, মানে কোন রকম কারোর সঙ্গে ধাক্কা লাগছে না, চূর্ণ বিচীর্ণ, রাসায়নিক প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়া
আবহবিকারের অনেকগুলো পথ আছে, তার মধ্যে রাসায়নিক উপায় হতে পারে অথবা জৈবিক উপায় হতে পারে। ধরুন না পাললিক শিলার মধ্যে একটু জল জমে গেল, তাহলে জল জমে গিয়ে সেখানে ঠিক ঠান্ডাকাল বা শরৎকাল ওইভাবে জলটা জমাট বেঁধে গিয়ে হাইড্রোলাইসিস হবে। ফলে অনেক সময় শিলারূপ হয়। তো এই রকম। তো এটা হলো যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা হচ্ছে 3 প্রকার। যান্ত্রিক উপায়ে তাহলে আমরা উৎপত্তিগতভাবে দেখলে 2 রকমের আর অসংখ্যাত, আর যান্ত্রিক উপায়ে গঠিত যেটা হয় সেটা 3 রকমের হয়। এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট 3 রকমের পাথরের মানে আমাকে তুলনা করেছে। এগুলো সবগুলোই পাললিক শিলা। তার মধ্যে কাদা পাথর কর্দমময় হবে, বেলে পাথর বালুকাময় হবে, কংগ্লোমারেট সেটা প্রস্তরময় হবে। তার মানে সব থেকে যদি ছোট মানে যে কণা মানে এই কাদা পাথর যে সমস্ত কণা দিয়ে তৈরি, সেই কণার যদি ব্যাস দেখো 0.06, কণার ব্যাস কত? কণার ব্যাস হচ্ছে 0.06, 0.06 ব্যাস যুক্ত এর কম আর 0.06 থেকে শুরু করে 2 মিলিমিটারের মধ্যে যদি হয় তাহলে সেটা বালুকাময় বেলে পাথরের হবে, আর 2 মিলিমিটারের যদি বেশি হয় তাহলে কংগ্লোমারেট। তার মানে এটা যে কণা দিয়ে তৈরি সেই কণার আমি বৈশিষ্ট্য দেখে এটা পার্থক্য করলাম। তাহলে যান্ত্রিক উপায়ে 3 রকমের, কাদা পাথর, বেলে পাথর আর চুনা পাথর। চুনা পাথর বা মানে কংগ্লোমারেট যেটা কংগ্লোমারেট। এবার এখানে চুনা পাথরের কথা বলি। চুনা পাথর যেটা বলছি, চুনা পাথর যেটা কাদা পাথর বললাম, এবার দেখো চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় কে? চুনা পাথর, এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যেটা ছিল, ক্যালসিয়াম CO3 এ কি করবে? জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এর কম, প্রবেশতা বেশি। চুনা পাথর যুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায়। সিমেন্ট তৈরিতে এই চুনা পাথর, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহার করা হয়। ব্যবহারটা অবশ্যই দেখবে। এবার দেখো বেলে পাথর, ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট বেশি। বেলে পাথর হলুদ, কমলা, এই কালারটা এখানে বলেছে, কালারটা একবার দেখে নেবে। এটা তৈরি করতে কোথায় ব্যবহার করা হয়? স্মৃতিসৌধ এই পাথরে, যেমন লাল কেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, খাজুরাহ মন্দির, এটা কিন্তু কি দিয়ে তৈরি? সেটা বেলে পাথর, বা জয়সলমারের সোনার কেল্লা বেলে পাথরে। এই জিনিসটা কিন্তু ভালো করে পড়বে যে বেলে পাথর দিয়ে কোনটা তৈরি। একই রকম ভাবে কাদা পাথরের কথা বলি। কাদা পাথরের যে রং সেটা কালচে রকমের হবে, যেটা এই ছবিতে দেখতে পাচ্ছ। কাদা পাথর ধূসর কালারের হবে। স্তরায়নটা খুব পরিষ্কার করে বুঝতে পারা যায়। পাতলা স্তরে ভাঙা বলে বাড়ির টালি তৈরি করতে প্রচুর পরিমাণে এই পাথর ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে 3 রকমের পাললিক শিলা এবং তাদের ব্যবহার। যেমন এই যে এটা দেখতে পাচ্ছ, তাহলে এটা কি দিয়ে তৈরি? এটা আমাদের সেই চুনা পাথর দিয়ে এটা কিন্তু তৈরি করা একটি। ক্লিয়ার হয়েছে? এবার চলে যাব আমরা রূপান্তরিত শিলা, মানে 3 নম্বর যে শিলা সেটা হলো রূপান্তরিত শিলা। কি তাহলে দেখি। রূপান্তরিত শিলা মানে আগ্নেয় শিলা ক্ষয় প্রাপ্ত হয়ে পাললিক শিলাতে পরিণত হলো। তো বলছে আগ্নেয় পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচন্ড চাপ এবং তাপ এবং নানা রকমের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ ধর্ম হারিয়ে দিয়ে, পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে একটা নতুন ধর্ম বিশিষ্ট পাথরে পরিণত হয়। তাকে বলা হয় মেটামরফিক রক। ক্লিয়ার? তাহলে একটা ইগনিয়াস রক দেখলাম বা আগ্নেয় শিলা, তারপরে সেডিমেন্টারি রক, তারপরে হচ্ছে মেটামরফিক রক। 3 রকমের রক আমরা দেখতে পাই। তো যেটা হয় যে তাপে, প্রচন্ড তাপে এটা কিসে পরিণত হয়? পিট কয়লা থেকে গ্রাফাইট, প্রচন্ড চাপে, পিট কয়লা ছিল পাললিক শিলা, প্রচন্ড চাপে যদি বলি সেল পরিণত হয় স্লেটে,
রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি বলি অ্যান্ডালুসাইড সিলিমেনাইটে পরিণত হয়। তাহলে আমাদের তিনটা ঘটনা হচ্ছে, একটা হচ্ছে তাপ, একটা হলো চাপ, আর একটা হলো রাসায়নিক বিক্রিয়া। তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে এক নতুন ধর্ম বিশিষ্ট শিলার উৎপত্তি করে। উৎপত্তি করে। যেমন এখানে যেমন দেখানো হয়েছে যে প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে, যেমন স্লেট। স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর, যেমন মার্বেল। তো চলো কয়েকটা শিলার রূপান্তরিত রূপ দেখো। যেমন গ্রানাইট শিলা, এটা খুব পরীক্ষায় আসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নাম কি হয়? নিস। ব্যাসল্ট রূপান্তরিত হয়ে অ্যাম্ফিবোল্ট, এটা কিন্তু মুখস্থ করে রাখবে। বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ারজাইটে পরিণত হয়। চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রানাইট কিসে পরিণত? নিসে পরিণত হলো। ব্যাসল্ট অ্যাম্ফিবোল্টে পরিণত হলো। বেলে পাথর কোয়ারজাইটে পরিণত হলো এবং চুনা পাথর মার্বেলে পরিণত হলো। পিট কয়লা সেটা গ্রাফাইটে পরিণত হলো, যে গ্রাফাইট পেন্সিলে ব্যবহার করা হয়। সেল কি হয়? স্লেটে পরিণত হয়। স্লেট আবার ফিলাইটে পরিণত হয়। ফিলাইট আবার সিস্টে পরিণত হয়। ফিলাইট আবার সিস্টে পরিণত হয়। তাহলে রূপান্তরিত শিলার কি কি বৈশিষ্ট্য? রূপান্তরের ফলে আগ্নেয় ও পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে থাকে। কেলাস যুক্ত হতে পারে, কখনো কখনো হয়। রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরো মসৃণ চকচকে হবে। পাললিক শিলা হলে ভঙ্গুরতা কমে যাবে। তখন একই ধর্মনিষ্ঠ খনিজের দিকে এটা একটু বৈশিষ্ট্যগুলো পড়ে নেবে। এখানে কিন্তু কোন রকম জীবাশ্ম তুমি দেখতে পাবে না, সেটা শুধুমাত্র পাললিক শিলাতে ছিল। এখানে পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন বলেছে, প্রশ্ন করেছে কেন হয় না? তার কারণ এটা স্তর বিন্যাসে জমা হয়, তাহলে কেলাস গঠন হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এখানে তিনটি রূপান্তরিত শিলার পরিচয় দিয়েছে। একটা হচ্ছে মার্বেল, যেটা চুনা পাথর থেকে রূপান্তরিত হয়েছে। স্লেট যেটা, সেটা সেলের রূপান্তরিত রূপ। আর নিস হচ্ছে গ্রানাইটের রূপান্তরিত রূপ। এবার তিনটা কোন কোন কাজে, মার্বেল কোন কাজে ব্যবহার করা হয়? মার্বেল কোন কাজে ব্যবহার করা হয়? তাহলে তার তো রূপান্তরিত ফর্ম। তাহলে মার্বেল কোন কাজে ব্যবহার করা হয়? বিশেষ করে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হয়, তা স্থাপত্য ভাস্কর্য শিল্পে এই শিল্পের ব্যবহার। তবে অ্যাসিডে মার্বেল কিন্তু ক্ষয়ে যায়, তাই অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত নয়। যেমন আমাদের তাজমহলে কি হচ্ছে, আস্তে আস্তে তার ক্ষয় খারাপ হয়ে যাচ্ছে, সেটা অ্যাসিড রেন হয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। স্লেটটা স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়। ব্ল্যাকবোর্ড তৈরি করতে আমরা ব্ল্যাকবোর্ড ছোটবেলায় ব্যবহার করতাম, সেই স্লেট, সেটা অ্যাকচুয়ালি কি রূপান্তরিত শিলা। নিস গ্রানাইটের রূপান্তরিত নিস। এখানে এইখানে দেখো ভালো করে, এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়ে থাকে। রাস্তাঘাট এবং নির্মাণ কার্যে এই শিলা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিলার একটা যদি চক্র, তার মানে আমি বললাম প্রথমে আগ্নেয় শিলা, তারপরে পাললিক, তারপরে সেটা রূপান্তরিত, তাহলে এই চক্রাকারে একটা প্রসেস কিন্তু চলতে আছে অনবরত। যেমন দেখো এখানকার পলি ছিল। তাহলে এই যে প্রসেসটা, এই যে শিলা চক্র, চক্রের আকারে কিন্তু সমস্ত কিছু ঘটে যাচ্ছে। চক্রের আকারে আমি এখান থেকে শুরু করি গল্পটা। যে ভূগর্ভে যে গলিত ম্যাগমা ছিল, এটা যখন ভূপৃষ্ঠে আসলো সেটাকে লাভা বললাম। সেই লাভাটা আস্তে আস্তে কঠিন হলো, কঠিন হয়ে মানে কেলাস গঠন করলো, কেলাস গঠন হয়ে এটা আগ্নেয় শিলাতে পরিণত হলো। আগ্নেয় শিলা, সেই আগ্নেয় শিলার আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত শুরু হলো, ক্ষয় হতে লাগলো। ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ গুলো গিয়ে আস্তে আস্তে নদীতে পড়তে লাগলো। দেখো নদীতে পড়তে লাগলো, তো নদীতে যেই মাত্র পড়তে লাগলো, নদীতে স্তর হতে লাগলো। একটা করে স্তর, দুটো স্তর হয়ে গিয়ে দেখো এই যেরকম স্তর জমা পড়ে, স্তরগুলো হয়ে এখানে কি হলো, সেটা পাললিক শিলাতে পরিণত হলো। সেই পাললিক শিলা
তাপ এবং চাপের দ্বারা কি হয়েছে, রূপান্তর হয়েছে, রূপান্তর হয়ে সেটা রূপান্তরিত শিলাতে পরিণত হয়েছে। ওকে, এবং সে রূপান্তরিত শিলা আবার তাপের ফলে কি হবে, ম্যাগমাতে পরিণত হবে, এবং এই প্রসেসটা চলতেই থাকবে। একেই বলা হয় শিলা চক্র। আশা করি বুঝাতে পেরেছি শিলা চক্র কি জিনিস। শিলাচক্র কি জিনিস, সেই জায়গাটা হলো শিলাচক্র। ছবির মাধ্যমে বুঝবে, ছবিটা দেখেই পড়বে, তাহলে ক্লিয়ার থাকবে। ভূমিরূপের উপর শিলার প্রভাব। প্রথম কথা, ভূমিরূপ কাকে বলে? আমাদের ভূমির যে রূপ, ভূমির যে রূপ, কোথাও নদী, কোথাও পাথর, কোথাও সমুদ্র, কোথাও আবার পাহাড়, কোথাও আবার পর্বত, তার মানে এই যে আলাদা আলাদা রূপ, এটাকেই বলা হয় ভূমিরূপ। তো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন ডেকান ট্র্যাপে একরকম ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূমিরূপ দেখতে পাওয়া যায়, আমার ওগুলো জানার দরকার নেই। দেখো, কয়েকটি বৈশিষ্ট্য করেছে, যেমন গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর, বেলে পাথর। এগুলো কি রকমের শিলা সেগুলো তো জানো। তাদের বৈশিষ্ট্য খুব একটা আসে না, তাদের রূপান্তরিত ফর্মটা কিন্তু আসে, এটা মুখস্থ করবে। এখানে একটা জিনিস বলেছে যে চুনা পাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার বা বহুতল বাড়ি বা অতিরিক্ত, কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে চুনা পাথর দ্রবীভূত হয়ে গিয়ে এগুলো ভেঙে পড়তে পারে। চুনা পাথর তো জলে দ্রবীভূত হয়। সুতরাং এই কারণটা কিন্তু, এটা একটা পয়েন্ট মনে রাখবে যে চুনা পাথর যুক্ত অঞ্চলে কিন্তু ঘর বাড়ি তৈরি করা উচিত নয়। এবার শিলার মধ্যে খনিজ থাকে। বলছে শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট পারমাণবিক গঠনযুক্ত যে মৌলিক বা যৌগিক পদার্থ, সেটাই হচ্ছে খনিজ। এর নিজস্ব একটা আকার থাকবে, সেটা খনিজ হতে পারে, পটাশিয়াম রয়েছে, তো বিভিন্ন রকম খনিজ। তো খনিজ থাকে, নিজস্ব আকার রয়েছে, বর্ণ, কাঠিন্য, নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে, যেমন হিরে মৌলিক, যা হলো কার্বনের একেবারে উপভেদ। কার্বনের। আবার খনিজ অনেক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হতে পারে, সেটা যৌগিক পদার্থ হতে পারে। যেমন গোলাপি, তাহলে মৌলিক পদার্থ হতে পারে, আবার যৌগিক পদার্থ হতে পারে। তাহলে আমাদের প্রকৃতিতে যে সব থেকে বেশি যে পদার্থটি দেখতে পাওয়া যায়, খনিজটি, সেগুলো হচ্ছে সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই 8টি মৌল আমাদের প্রকৃতিতে খনিজ হিসাবে বেশিরভাগটাই দেখতে পাওয়া যায়। তাহলে চলো, কোয়ার্চ। কোয়ার্চ কাকে বলে? খুব কঠিন কোয়ার্চটা, ছবি দেখো। এটা ষড়ভুজাকৃতি, এই আকৃতিটা মনে রাখবে। আকৃতিটা ষড়ভুজাকৃতি হয়, এবং কোয়ার্চ, গ্রানাইট এবং ব্যাসল্ট, এই দুটো শিলা থেকেই কোয়ার্চ কিন্তু পরিণত হয়। বেশি ক্ষয় প্রতিরোধী, গয়না তৈরি করতে, কাঁচ আর পাথর কাটতে কিন্তু ওই কোয়ার্চ, এটার কিন্তু ব্যবহার জিজ্ঞাসা করে, কোয়ার্চাইট। বা ঘড়ির যে অনেক সময় ডিজিটালটা ওই তৈরি করতে, ব্লকটা তৈরি করতে অনেক সময় কোয়ার্চাইট ব্যবহার করা হয়। তাহলে সেখানে ব্যবহার, পাথর কাটতে ব্যবহার করা হচ্ছে, কাঁচ কাটতে কোয়ার্চ ব্যবহার করা হয়। ফেলসপার, ফেলসপারটা দেখো, এটাও গ্রানাইট এবং ব্যাসল্টের অন্যতম উপাদান। অন্যতম উপাদান। এবং এখানে দেখো সাদা রঙের একটা প্লাজিওক্লেস ফেলসপারের মূল রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম। গোলাপি অর্থোক্লেস বা ফেলসপার, পটাশিয়াম। সেরামিক শিল্পে এটার ব্যবহারটা কিন্তু প্রত্যেকটা ফেলসপার কোথায় ব্যবহার করছে, কাঁচ তৈরি করতে, এবং সেরামিক শিল্পে ব্যবহার করা হয় ফেলসপারকে। অভ্র, অভ্র একদম চকচকে হয় দেখতে, এবং চকচকে হয়ে থাকে, এবং এটা যেটা আমরা দেখতে পাই সেটা গ্রাফাইট, এর উপস্থিতিতে গ্রাফাইট চিকচিক করে। তাপ ও বিদ্যুতের কুপরিবাহী, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করতে, বিশেষ করে যেহেতু ওটা কোনো হিট করে না, ইলেকট্রিক কন্ডাক্ট করে না, তার জন্য এটাকে ব্যবহার করা হয়। জিপসাম, এটা সিমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়, সার শিল্পে ব্যবহার করা হয় জিপসামের ব্যবহার। যে ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কণা, অ্যাকচুয়ালি ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কণা, কেলাস থাকে। তো এবার খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হচ্ছে মোহ স্কেল। তাহলে কাঠিন্য, কোন খনিজ কত কাঠিন্যতা রয়েছে, এর মাত্রা থাকে 1 থেকে 10 পর্যন্ত।
তাহলে খনিজের কাঠিন্য আমরা কিসের মাধ্যমে আমরা মোহ স্কেলের মাধ্যমে মেপে থাকি। কাঠিন্য 1 থেকে 10 পর্যন্ত হয়। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক, মানে সব থেকে কম, আর সর্বোচ্চ কাঠিন্য হচ্ছে সব থেকে বেশি হিরে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শক্ত পদার্থ কি? হিরে। তো কাঠিন্য বেশি, আর আমরা এটা কোন স্কেল দিয়ে মেপে থাকি? এটা মোহ স্কেল দিয়ে মেপে থাকি। এটা খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। তাহলে সব থেকে কম কাঠিন্যযুক্ত পদার্থ কোনটা? ট্যাল্ক। ট্যাল্ক। আর সব থেকে বেশি হচ্ছে হিরে। খনিজের প্রভাব। খনিজের প্রভাব, খনিজ আছে বলেই যে দেশের খনিজ বেশি সে দেশ তত বেশি সমৃদ্ধ দেশ। তো বলছে প্রকৃতিতে খনিজের যে প্রভাব খুব স্পষ্ট। খুব স্পষ্ট। যেমন লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরে বেশ শক্ত লাল রঙের হয়, লোহার কালারটাই হবে। আবার জিপসাম যুক্ত যদি হয় তখন নরম হালকা রঙের হয়। ক্যালসাইট যদি খনিজ থাকে চুনাপাথরের সৃষ্টি হবে। গ্যাস যেখানে পাওয়া যায় সে অঞ্চল নরম এবং সছিদ্র হবে, পাললিক শিলা দ্বারা গঠিত হবে। এইরকম। তো আমাদের ভারতের যে ছোটনাগপুর মালভূমি সেটা বিভিন্ন খনিজ সম্পদে ভরা। সেখানে লোহা বলো, তামা বলো, বক্সাইট বলো, ম্যাঙ্গানিজ বলো, ডলোমাইট বলো। এই জন্য ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে। এবং ছোটনাগপুর মালভূমিতে যারা বসবাস করে তাদের প্রধান পেশাই হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন করা এবং খনিজ শিল্প ভিত্তিক ওখানে শিল্প গড়ে উঠেছে। এবং এই শিলা থেকে মাটির উৎপত্তি হয়, যেন শিলা থেকে। এবং আদি শিলার উপর শিলাচূর্ণ মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি। মানে আদি শিলা যা ছিল তার উপরে কিছু অনেক সময় ছোট ছোট কঙ্কর, তারপরে জৈব পদার্থগুলো মিশে গিয়ে কি হয়? মাটির উৎপত্তি করে। মাটির উৎপত্তি করে। তো কি হয় অ্যাকচুয়ালি বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন আমি বলেছি এগুলো আবহ বিকারের মাধ্যমে হয়। বহুদিন ধরে শিলা এবং শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিলা চূর্ণে পরিণত হয় এবং এই শিলা চূর্ণকে রেগোলিথ বলা হয়। ক্লিয়ার আছে? শিলা চূর্ণগুলোকে রেগোলিথ। পরে সেগুলোর সাথে জৈব পদার্থ মিশে রেগোলিথের সাথে এবং মাটির তখন বৈশিষ্ট্য সে গ্রহণ করে। যে সাধারণত ব্যাসল্ট যে শিলা সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। গ্রানাইট জাতীয় যে শিলা সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা, যে গ্রানাইট রয়েছে লোহিত। আর বেলে পাথর যেটা বেলে মাটির সৃষ্টি হয়েছে, যেমন দেখতে পাচ্ছ 3 রকমের শিলার উৎপত্তি কিভাবে হয়েছে। ওকে, এখানে তোমাদের যেটা কালার দেখে তোমাদেরকে বোঝাতে হবে যে চুনা পাথরের কালারটা কি, বেলে পাথরের এটা কি, তা সেটার সাথে তোমাদের ম্যাচ করতে হবে যে মার্বেল কার রূপান্তরিত, মার্বেলটা রূপান্তরিত শিলা, এটা রূপান্তরিত শিলা। তাহলে ঠিকঠাক মিলিয়ে ফেলো কোনটা কার সাথে হবে সেটা মিলাতে বলেছে, সেটা করো তোমরা। তারপরে আমাদের জীবনে শিলার প্রভাব রয়েছে, প্রচন্ড প্রভাব রয়েছে। যেমন আগ্নেয় শিলা, আমরা কোন কোন কাজে ব্যবহার, যে ব্যাসল্ট, ব্যাসল্টে তৈরি, এই যে দেখতে পাচ্ছ, এটা গ্রানাইটে তৈরি করা শিলা। পাললিক শিলার দেখো ব্যবহার, দেখতে পাচ্ছ চুনা পাথরে তৈরি করা এরকম স্থাপত্য শিল্প। এই বেলে পাথরে তৈরি করা দেখো, বেলে পাথরে তৈরি করা। রূপান্তরিত শিলার ব্যবহার দেখো, রূপান্তরিত শিলায় যে আমরা ব্ল্যাক বোর্ড, বিশেষ করে স্লেট দিয়ে তৈরি। মার্বেল দিয়ে দেখো তৈরি, আমরা মার্বেল দিয়ে তৈরি করা অনেক জিনিসপত্র, এই এগুলো তার যেমন হচ্ছে তাজমহল, এগুলো মার্বেল দিয়ে তৈরি করা শিলা। এখানে কতগুলো সহজ চিনেরা সছিদ্রতা আছে বা নেই এরকম তোমাকে নামগুলো লিখতে বলেছে। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে এটা তোমরা যদি নিজেরা করতে পারো খুব ভালো। যে পাশাপাশি কি করে এগুলো সমাধান, ধাঁধা কতগুলো যেগুলি করতে পারো সমাধান করলে খুব ভালো হয়। পরবর্তী তোমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ। চাপ বলয় বায়ু প্রবাহ আমি পরবর্তী ভিডিও ক্লিপে আলোচনা করব। এই ভিডিও ক্লিপে আমি একটাই চ্যাপ্টার আলোচনা করলাম, পরবর্তী ভিডিও ক্লিপে আর একটি চ্যাপ্টার আলোচনা করব।